Raju Law is America's largest Bangladesh-American immigration law firm. Family-based, employment-based, asylum, and green card-related services are available at Raju Law. This law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus, and student visas. A new office was opened in Atlanta in September to easily reach the services of Raju Law to everyone living in Georgia. Raju Law is your safe address for any assistance and advice regarding immigration to America. শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস আয়োজিত আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে, যেখানে প্রতি রবিবার আমরা হাজির হই ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে। এছাড়াও বিভিন্ন প্রসিডিউর বা টপিক যেগুলো আপনাদের ভিসার ক্ষেত্রে বা ইউএস ইমিগ্রেশন সম্পর্কে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে আপনাদের সাহায্য করবে, এরকম বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের এরকম আলোচনা টপিক প্রথম সেগমেন্টে থাকবে ওপিটি অর্থাৎ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, এবং তারপরের অংশে আপনাদের প্রশ্নের উত্তর তো রয়েছে, এবং এই দুটিতেই আমাদের অতিথি হিসাবে এবং বক্তা হিসাবে রয়েছেন অ্যাটর্নি টিমোথি রাজু মহাজন। স্যারকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ অনুষ্ঠান যারা শুনছেন এবং দেখছেন, এবং এই মুহূর্তে অথবা এর পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। স্যার, আজকে আমাদের দর্শকরা অলরেডি জানেন যে আমরা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে কথা বলবো। এই অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং অর্থাৎ ওপিটি, এটা খুব ইম্পর্টেন্ট যারা F1 স্টুডেন্ট ভিসায়, নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট ভিসায় ইউএসএ তে পড়তে গিয়েছেন এবং পরবর্তীতে এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য বা এই সময়কালে তাদের এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য ওপিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ওপিটিটা পাওয়ার কি কি রিকোয়ারমেন্ট রয়েছে? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমি দেই, প্লাস আমি একটা ওভারঅল ডিসকাশনও করি। ওপিটি পাওয়ার রিকোয়ারমেন্ট সহজ, মানে সবাই ওপিটি পায়। স্টুডেন্ট ভিসায় যারা আমেরিকায় আসে তারা সবাই ওপিটি পায়। কেউ পায় 1 বছর, কেউ পায় 3 বছর। যারা স্টেম সাবজেক্টের স্টুডেন্ট, STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এই রিলেটেড প্রায় 30-32টা সাবজেক্ট আছে আমেরিকান সরকার কর্তৃক নির্ধারিত স্টেম সাবজেক্ট। সেই সাবজেক্টের আন্ডারে যারা পড়াশোনা করে, অনার্স করুক, মাস্টার্স করুক বা পিএইচডি করুক, তারা 3 বছর করে পায়। এবং একই ব্যক্তি কিন্তু এই 3 বার করে পেতে পারে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, একজন মানুষ স্টেম সাবজেক্টে আন্ডারগ্রেড করতে আসলো, আন্ডারগ্রেড করার পরে সে 3 বছর পেলো, আবার এরপরে সে মাস্টার্স করতে গেল, মাস্টার্স করার পরে আবার 3 বছর পেলো, এটা শেষ করে আবার যদি সে পিএইচডি করতে যায়, পিএইচডি করার পরেও আবার সে 3 বছর পেলো, মোট 9 বছর তার চান্স আছে পাওয়ার। কিন্তু সে যদি 2 বার মাস্টার্স করে তাহলে কিন্তু সে আর ওপিটি এডিশনাল পাবে না। মাস্টার্স লেভেলে একবারই, আন্ডারগ্রেড লেভেলে একবারই, পিএইচডি লেভেলে একবারই। তো স্টুডেন্ট ভিসা যারা আসে তারা সবাই ওপিটি পায়, এবং যারা স্টেম সাবজেক্টের তারা 3 বছর, আর নন স্টেম সাবজেক্টে যারা তারা 1 বছর পায়। আজকে আমরা যে ওপিটি নিয়ে আলোচনা করব, আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু 2 ধরনের। এক হলো যে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসে বা অলরেডি চলে আসছে বা ভবিষ্যতে আসতে চায়, তাদেরকেও যেমন আমরা আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ করব, প্লাস একইভাবে যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে আমেরিকাতে তাদের জন্যও আমি ওপিটি নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ হলো এখন কিন্তু প্রত্যেক সেমেস্টারে বাংলাদেশ থেকে প্রচুর ছেলে মেয়ে আমেরিকায় পড়াশোনা করতে আসছে, এবং তারা যখন ডিগ্রি শেষ করে বা ডিগ্রি শেষ করার আগেও কিন্তু তারা ওপিটি নিয়ে কাজের পারমিট পেয়ে যায়, ওয়ার্ক পারমিট পেয়ে যায়, ইএডি কার্ড পেয়ে যায়। তো এই সুযোগটাকে কিন্তু বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন আমেরিকায়, আমি জানি বাংলাদেশি যেমন অনেক স্মল বিজনেস ওনারও আছেন, ইদানিং কিন্তু সিলিকন ভ্যালিতে, তারপরে সিলিকন ভ্যালিতে প্রচুর টেক কোম্পানি আছে, বাংলাদেশি টেক কোম্পানি, বাংলাদেশি মালিকানাধীন বলতে হলো যে বাংলাদেশি আমেরিকান ওনারদের টেক কোম্পানি আছে। এর বাইরেও নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসে অনেক কনস্ট্রাকশন কোম্পানি আছে যারা বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত। অনেক ধরনের ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সেই তারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তারপরে অন্যান্য যে ফ্যাসিলিটিস, যে বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে অনেক বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি। আপনারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসছে তাদেরকে আপনারা ওপিটির আন্ডারে হায়ার করতে পারেন, এবং এটা স্টুডেন্টদের জন্য যেমন ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো। এই জন্যই মূলত আমি আজকে ওপিটি নিয়ে আলোচনা করতে চাই। কারণ ওপিটি সাধারণভাবে অনেকে মনে করে
পারে ওপিটি একটা সিম্পল বিষয়, এটা নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অনেক কিছু আছে, কারণ সিম্পল বলেই অনেকে এই বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে আলোচনা করে না। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই সিম্পল বিষয়টাকে একটু হাইলাইট করা উচিত, যে যারা স্টুডেন্ট ভিসায় আসেন আপনারা তো অবশ্যই ওপিটি নিতে পারেন। সাধারণত আসার 1 বছর পরেই আপনি চাইলে ওপিটির আন্ডারে বা সিপিটির আন্ডারে ওয়ার্ক পারমিট পেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে ওই অধিকাংশ প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যদি ওপিটিটা গ্র্যাজুয়েশন করার আগে ইউজ করে ফেলেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনের পরে আপনি ওপিটি নিতে পারবেন না। কাজে এটা একটা খুবই ট্রিকি। অনেকেই আছে যে আমেরিকায় আসার সাথে সাথে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কাজ শুরু করে দিলেন বাইরে, দ্যাটস গুড, আপনি টাকা ইনকাম করতে পারছেন, কিন্তু এটা কিন্তু আপনি মূলত আপনার গ্র্যাজুয়েশন শেষ করার পরের যে ওপিটি সেটা ইউজ করে ফেললেন। কাজেই এটা আপনার স্কুলের যে ডিএসও, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল ডিএসও, তার কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনি ওপিটিটা ইউজ করছেন বা সিপিটিটা ইউজ করছেন, এটা আপনার গ্র্যাজুয়েশনের পরের যে ওপিটি সিপিটি সেইখান থেকে আপনি টাইম ইউজ করছেন না। এটা যদি অ্যাডিশনাল কিছু পান ভালো, তা না হলে ইন্টার্নশিপে যাবেন। ইন্টার্নশিপের জন্য দুঃখিত, ইন্টার্নশিপের জন্য আপনার ওপিটি সিপিটির দরকার নাই, এবং অনেক ইন্টার্নশিপ আছে পেইড, পেইড হলে তো ভালো, আবার অধিকাংশ ইন্টার্নশিপ যেহেতু আনপেইড সেটাও করতে পারে। তো যাই হোক, আমরা ওপিটির মূল ফোকাসে থাকছি যে আপনি আমেরিকা আসার পরে 1 বছর পরেই ওপিটির জন্য আবেদন করতে পারবেন। ভালো হয় গ্র্যাজুয়েশন শেষ করার পরে প্রথমে 1 বছরের ওপিটি সবাই পাবেন, এবং 1 বছর শেষ হওয়ার পরে দেখতে হবে যে আপনার সাবজেক্টটা কি স্টেম সাবজেক্ট নাকি। সেই স্টেম সাবজেক্ট যদি হয় তাহলে আপনি আরো 2 বছরের জন্য ওপিটি এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন। প্রথম যে 1 বছর এটার জন্য পেইড জব হওয়ার কোনো দরকার নেই, এটা একটা আনপেইড জব হতে পারে, ভলান্টারি জব হতে পারে, যে কোনো ট্রেনিং প্রোগ্রাম হতে পারে, সেটা হইলেই আপনি ওপিটি পেয়ে যাবেন। এই ওপিটিটা পাওয়াও সহজ, ধরে রাখাও সহজ। কিন্তু যাদের স্টেম সাবজেক্ট তারা যদি 1 বছর শেষ করার পরে স্টেম ওপিটি এক্সটেনশন করে স্টেম ওপিটিতে যেতে চান, আপনাদেরকে কিন্তু অবশ্যই পেইড জব হতে হবে, আনপেইড হলে হবে না। এইখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, এখানে অনেক কোম্পানি আছে যারা মূলত আপনাকে কাগজে কলমে জব দিবে, কিন্তু রিয়েল লাইফে উল্টো আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিবে। এরকম কিছু একটু ফ্রড বা সেমাই ফ্রড টাইপের কিছু কোম্পানি আছে। তো এগুলি যদি আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন ওকে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে এটা পরে ইউএসসিএস ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়ে গেলে যদিও আপনি যে স্টুডেন্ট আপনার অত ক্ষতি হওয়ার কথা না, কারণ আপনি এত জানেন না, বুঝেন না, জানার কথাও না, আপনি বিদেশ থেকে আসছেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে খুব বেশি যাতে না হয়ে যায় আর কি, একটু খেয়াল রাখবেন আর কি, যে স্টেম ওপিটির নামে আসলে কি কি দিচ্ছে তারা কি অ্যাকচুয়াল জব দিচ্ছে নাকি এটা মূলত একটা ট্রেনিং প্রোগ্রামের নাম বলে উল্টা আপনার কাছ থেকে উল্টা টাকা নিচ্ছে। যদি ভালো জব পান, অ্যাকচুয়াল জব পান, অবশ্যই ভালো। আর অনেকে আছে যে একেবারে কোনো উপায় নাই, স্ট্যাটাস বাঁচানোর খাতিরে এই জাতীয় কোম্পানির কাছে যেতেই হবে, তখন একটু যত বেশি কেয়ারফুল থাকতে পারবেন তত ভালো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক ইউনিভার্সিটি আছে যারা একটু ছোটখাটো ইউনিভার্সিটি, যারা অত ফেমাস না, তারা অনেক সময় বলে যে এই সাবজেক্টটা স্টেম সাবজেক্ট, কিন্তু এইটা কি অনেক সময় রিয়েল স্টেম না। এটা আপনাদেরকে ডাবল চেক করতে হবে এনরোলমেন্ট করার আগে। যেমন ইদানিং কিন্তু অনেক নন স্টেম সাবজেক্ট, যেমন ধরেন এমবিএ একটা নন স্টেম সাবজেক্ট, কিন্তু ইউনিভার্সিটিগুলো এটাকে একটু ক্রিয়েটিভ ভাবে এমন ভাবে এমবিএ এবং কম্পিউটার সায়েন্সকে অ্যাড করে দেয়, অ্যাড করে এটাকে একটা স্টেম সাবজেক্ট করে ফেলে, হুইচ ইজ গুড। এবং কম্পিউটার সায়েন্সের এখন যেহেতু অনেক ডিমান্ড, কাজেই এমবিএ করেন বা আপনি যে ডিগ্রি নেন তার সাথে যদি একটু কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা টাচ থাকে, এটা আপনার জব মার্কেটে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট দিবে। কিন্তু আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি মেক শিওর করতে হবে যে এটা একটা স্টেম সাবজেক্ট। এগেইন আপনি আপনার স্কুলের ডিএস এর সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখবেন যে এটাকে আদৌ স্টেম সাবজেক্ট কিনা। এবং স্টেম সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের একটা কোড আছে, যে কোড দিয়ে আপনি চেক করতে পারবেন এটা কি স্টেম সাবজেক্ট কিনা। আপনার সাবজেক্টের কোডটা তাদের কাছ থেকে জেনে নেবেন। আবার অনেক স্কুলের ডিএসও আছে আপনাকে দিতে চাবে না, বুঝছেন, কারণ তারা জানে যে এটা আসলে স্টেম সাবজেক্ট এবং তারা এটা ডিসক্লোজ করতে চায় না। এগুলো হয় সাধারণত ছোটখাটো কিছু ইউনিভার্সিটি আছে যারা অতটা অতটা রিনাউন্ড না, ভালো ইউনিভার্সিটি এটা করে না, বাট তারপরও মানে দিন শেষে ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার, আপনার নিজের স্বার্থ আপনাকে নিজে দেখতে হবে, তাই না? আপনার নিজের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করতে হবে। তো কাজেই যারা স্টুডেন্ট হিসেবে আসছেন তারা খেয়াল রাখবেন যে আপনি কি অ্যাকচুয়াল স্টেম সাবজেক্টে আসছেন কিনা, এবং স্টেম সাবজেক্টে যদি আসেন, আসার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আমেরিকা আসার পরপরই আপনি মোটামুটি জবের জন্য চোখ কান খোলা রাখবেন। নট নেসেসারি সাথে সাথে শুরু করতে হবে, কিন্তু একটু চোখ কান খোলা রাখলে ভবিষ্যতে আপনার জন্য এটা খুব কাজে দিবে। কাজে এটা নিয়ে শুরু থেকে চিন্তা ভাবনা করবেন। আর বিশেষ করে যারা বাংলাদেশি কোম্পানি আছে আমেরিকায়, সেটা যে কোনো ধরনের কোম্পানি হোক, অনেক এগ্রিকালচারাল ফার্ম আছে, অনেক স্মল বিজনেস আছে, অনেক মিডিয়াম বিজনেস আছে, অনেক কনস্ট্রাকশন কোম্পানি আছে, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কোম্পানি আছে, আপনারা কিন্তু স্টেমের আন্ডারে
সরি ওপিটির আন্ডারে প্রচুর ছেলে মেয়ে হায়ার করতে পারবেন, এবং এটা কিন্তু আপনাদের বিজনেসের জন্য অনেক ভালো। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে আজকে ওপিটি নিয়ে একটা শর্ট ইন্ট্রোডাকশন দেই, যাতে অনেকে এই বিষয়টা নিয়ে একটু ভালো পরিচিত হয়, এবং এই বিষয়ে যদি কারো কোনো হেল্প দরকার হয় ডেফিনেটলি আমরা তো হেল্প করতে পারবোই। এইটাই ছিল শর্ট ডিসক্রিপশন। মিম, এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আনসার দিয়ে দেবো। হ্যাঁ, স্যার এবারে ওপিজি সংক্রান্ত এখন কোনো কোয়েশ্চেন নেই, বাট একটা ছোট প্রশ্ন করতে চাই। যদি হচ্ছে গিয়ে কোনো স্কুল চেঞ্জ করা হয়, তাহলে কি এখানে ওপিটির উপর কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, ওপিটির অ্যামাউন্ট একই। একটা এক্সাম্পল দিই, যে একজন স্টুডেন্ট হয়তো এক্স ইউনিভার্সিটিতে আসলো আমেরিকায়, এসে 1 বছর পরে সে পোস্ট কমপ্লিশন যে ওপিটি সেখানের কিছু অংশ সে ইউজ করে ফেললো। ইউজ করার পরে সে আবার মাঝখানে ইউনিভার্সিটি চেঞ্জ করে ওয়াই ইউনিভার্সিটিতে চলে গেল। তার যে অ্যাকচুয়াল ওপিটি ওই ডিগ্রির জন্য তার কিছু অংশ কিন্তু সে ইউজ করে ফেললোই, ওইটা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড না, ওইটা তার ডিগ্রির সাথে কানেক্টেড। কাজে ডিগ্রি যেখানে গিয়ে কমপ্লিট করুক, অলরেডি সে কিছু অংশ ইউজ করে ফেলেছে। কাজে ইউনিভার্সিটি চেঞ্জ করলেই যে তার ওপিটি হয়ে যাবে, মাফ পেয়ে যাবে, তা না। মানে সে যেটুকু ইউজ করে ফেলেছে ওটুকু ইউজ করেই ফেলেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের ওপিটি নিয়ে আমাদের কাছে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারে এই যে লাইভটি চলছে সেটির কমেন্ট বক্সে। স্যার, এখন আমরা আমাদের কাছে ইনবক্সে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা আমাদের সেগমেন্টে চলে এসেছি। আমাদের কাছে প্রথম প্রশ্ন এসেছে মোহাম্মদ নাজমুল হাসানের কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন, ডিকিউ হওয়ার আগেই নিউ পাসপোর্ট করা হয়েছে, আগেরটা এনবিসিতে সাবমিট করা আছে, এখন কি এটা আবার সাবমিট করব নাকি ডিকিউ হওয়ার পর করতে হবে? আমি বলি এখনই করে দেন, পাসপোর্টের একটা সাবমিট করে দেন। এটা করা থাকলে হবে কি, অ্যাটলিস্ট ওদের কাছে যখন ইনফরমেশন গুলি যাবে, ডকুমেন্টটা যাবে, অ্যাটলিস্ট আপনার কেসটা নিয়ে একটু নাড়াচাড়া হবে, এটা আপনার কেসের জন্য একটু ভালো হবে। কাজে আমার কাছে মনে হয় এখনই করে দেওয়া বেটার হবে। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন করেছেন সানি চৌধুরী। তার প্রশ্নটি হচ্ছে, আমার ইন্টারভিউ ডেট 11 ডিসেম্বর, কিছু ইনফরমেশন লাগবে এ ব্যাপারে। পিটিশনার আমার ওয়াইফকে আমার সাথে কি ভিতরে নিয়ে যেতে পারি, নাকি ওনাকে বাইরে রেখে ভিতরে ঢুকতে হবে? এটা আসলে এমবেসি ডিসিশন নেয়, এবং কোন ক্যাটাগরির, আমি ধরে নিচ্ছি আপনার একটা ম্যারেজ বেসড অ্যাপ্লিকেশন, আপনার ওয়াইফ আপনার জন্য আবেদন করেছে। অনেক সময় ওরা অ্যালাউ করবে, অনেক সময় করবে না, এটা আসলে এমবেসিকে জিজ্ঞাসা করতে হবে। তবে চেষ্টা করবেন আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে যেতে, এবং আমার ধারণা অ্যালাউ করার কথা, কারণ তাতে ওরা নিজেরাই, ওদের জন্য যারা ইন্টারভিউ অফিসার তাদের জন্য ভালো হবে, তারা দুজনকেই কোশ্চেন করতে পারবে। আমার ধারণা নিয়ে যেতে পারবেন, বাট তারপর একটু এমবেসির কাছ থেকে ডাবল চেক করে নিয়ে। ওকে স্যার। এরপরে প্রশ্নটি এসেছে মিস্টার আকাশের কাছ থেকে। অ্যাটর্নি এনভিসিতে শুধু পিকচার ছাড়া কোনো কিছু কালার আপলোড করেননি, এখন এ ব্যাপারে কি করতে পারি? সাবমিটও করে দেওয়া হয়েছে, এখন কি অ্যাড এ ডকুমেন্ট থেকে আবার সবগুলো কালার আপলোড করব? কালার আপলোড করবে মানে, আমি আসলে ব্যাপারটা বুঝি নাই। স্যার, আসলে প্রশ্নটা আমাদের কাছে এভাবে এসেছে। আচ্ছা আচ্ছা, না তাহলে আমি এটা বুঝতেছি না, এটা কি কালার আপলোড করবেন, এবং আমি কোশ্চেনটা যেহেতু বুঝছি না, কাজে আনসার না দিই আর কি। ওকে স্যার। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন এসেছে ফয়সাল আমিন। ইফ আই গো টু আমেরিকা উইথ B1 B2 ভিসা, ইজ ইট পসিবল টু চেঞ্জ টু EB3 ভিসা? Yes, you can change to any visa from any visa. It's like a very open conversion. So you can come to America with B1, B2 or F1 visa, and then you can apply for EB3. But there is some restrictions. Restrictions in terms of not the visa, in terms of your legal stay in America. So when you come to America with a B1, B2 visa, you have a 6 months period that you can stay here. But EB3 takes way longer than 6 months. So when you are in B1, B2 visa, you must either extend your period of time, extend your time in America, or you must go like in a foreign country like Canada or Mexico or Bangladesh and come back again. So you have to maintain your legal status until you submit I-485 under EB3. But short answer to your question is yes, you can transfer to EB3 from B1, B2 or any kind of visa. থ্যাংক ইউ স্যার। আমরা এখন চলে এসেছি আমাদের লাইভে যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো নিয়ে। জাহিদুল ইসলাম আমাদেরকে প্রশ্ন করেছেন, ফেমাস ইউনিভার্সিটি অর নন ফেমাস ইউনিভার্সিটি, ডাজ ইট ম্যাটার টু গেট আ জব? হোয়াট ইজ দ্য বেনিফিট টু গেট enrolled টু আ ফেমাস ইউনিভার্সিটি? Famous and non-famous is like it's not a professional term. It's not an official term. It's just
a lot of time I say that to my friends and family, like, oh, this is a very famous university, like, like Harvard, MIT, those are like a famous university. And some universities are like a very, like a non-famous university. It doesn't matter. I mean, there is some factors, of course, like if you graduate from a very reputed university, of course, it's easy to get job, like, right, as when I, hire people, if I see somebody from Harvard, I would definitely feel interested. Oh my God, he's from Harvard, let me hire him. But if I see somebody from a very like unknown university, then I have to double check his CV and writing sample and all other things. So definitely it matters from where you graduated, but officially every university is same, no matter famous or non-famous. So, and also there's another factor when you choose university. I tell that to a lot of my friends. It doesn't matter at the end of the day whether it's a famous university or not. What it matters is the tuition. If you can get some funding from the university, get some tuition waived, get some scholarship, that really matters, because education in America is really, really expensive. It's not very easy to study from a self-funding situation. So if you can get at least some scholarship from the university, that's really helpful for completion of your study. And most of the time, big universities, reputed universities, famous universities, they give more scholarship than like a very small and unknown universities. So officially, famous, non-famous doesn't matter, but at the end of the day, how much scholarship you're getting and what location. If the university is in a big city like New York, Washington DC, Los Angeles, it's easy to get a part-time job. But if the university is in a very rural area, it would be very hard for you to get a part-time job. That is another consideration. And also in terms of getting jobs, sometimes big universities, famous universities will help you a little bit, but nothing official. Thank you, sir. I think the discussion made his understanding clear. আমাদের কাছে পরের প্রশ্নটি এসেছে মিস্টার আশরাফুল ইসলামের কাছ থেকে। In case of writ of mandamus, if defendant's lawyer puts a motion to dismiss the case entirely, saying the case has no ground, how would you handle it? There are many ways to handle it, and most of the time defendant's attorney do that to just buy time. They know that there is ground. If there was no ground to file writ of mandamus, then court would not accept the case in the front, in the very first time. So they know that there is ground, and that's why the case is pending for this long. However, they still do it. They still do it just to buy some time, and we answer it we have our own argument, we will submit it, and sometimes they will submit a counter motion, saying something else. And they have like many options to submit motions. I tell my clients and my friends many times that law is not a binary thing. It's not like a math, like 2 + 2 is 4. Law is very like a intuitive. Every case is different. Every case will move in a different way, and every time we have to answer, we have to handle it based on the situation. We cannot say, well, Mr. X's case went this way, why my case is going in a different way. We cannot say that. And also defendant's attorney and also plaintiff's attorney, like me as a plaintiff's attorney, I also have a lot of option to play with motions. I can file a lot of motions, and then defendants have to answer it. So the short answer to your question, when defendants attorney submit a motion to dismiss the case saying that it has no ground, I'm not worried that it doesn't have ground. I know that it has ground. They are just trying to buy some time, and I have to answer it promptly. I have to answer it properly, and then they probably have to submit. They will submit another motion, and then at the end of the day, judge will decide which motion to accept and which motion not to accept. But one thing I want to make it clear for you: no matter what is happening in the court, this motion thing is happening in the court. It is not happening in Department of State. So there's two parallel proceedings going on. One is in Department of State, where your visa application is pending. And also, I filed a lawsuit on behalf of you in a federal district court. So this motion and counter motion is happening in federal district court, and no matter what is happening in the court, the actual work is being done in Department of State. Now, if you ask me how long it may take for Department of State to issue the visa or come up with some result, I don't know. It's very hard for me to predict anything, and I don't want to predict anything. I want concrete result. I want concrete output. That's why I don't want to predict anything. But no matter what is happening in the court, Department of State is still working on your case, and we have communication with Department of State through assistant U.S. attorneys. And sometimes, they may submit this kind of motion to cancel, motion to transfer, motion to blah blah blah, and we will answer it.
থ্যাংক ইউ স্যার। রিট অফ ম্যান্ডেবাস নিয়ে আরেকটা ডিসকাশন করার জন্য। আসলে রিট অফ ম্যান্ডেবাসটা দায়ের করাই হয় এই কারণে, যাতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেটের কাজকর্ম যাতে একটু প্রম্পট হয়। তো এটাই শেষ পর্যন্ত এটার কাজ। স্যার, আজকে হচ্ছে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই এই মুহূর্তে, তো আমরা আজকে এখানেই শেষ করতে পারি। না, দাঁড়াও, শেষ করার আগে একটু যে আপনাদের ইমিগ্রেশন আপডেট দিয়ে দিই। শিওর স্যার, শিওর। হ্যাঁ, আমরা এই সপ্তাহের যে ইমিগ্রেশন আপডেট সেটা আপনাদেরকে দিচ্ছি। ইমিগ্রেশন আপডেট খুব বেশি নেই, অল্প কিছু আছে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে একটা কেস পেন্ডিং আছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পলিসি সেটা নিয়ে আছে। এবং এরকম যখনই কোনো কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকে বা কংগ্রেসে বা হাউসে যখন কোনো বিল উত্থাপন হয়, এটা নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে, অনেক মিডিয়া অনেক ফলাও করে এটার পক্ষে বিপক্ষে অনেক এমন ভাবে নিউজগুলি প্রেজেন্ট করে যেন একেবারে কিছু একটা বিশাল কিছু হতে যাচ্ছে। এবং এটা নিয়ে অনেকে অনেক সময় কনফিউজড হয় এবং আমাদের কাছে প্রশ্ন করে যে অমুক মিডিয়ায় দেখলাম এইটা বলছে, তমুক মিডিয়ায় দেখলাম ওইটা বলছে। তো আমি এখন প্রত্যেকটা কোশ্চেন তার ওইভাবে আলাদা আলাদা করে আনসার দেওয়া সম্ভব হয় না। আমি একটু ওভারঅল শুধু আপনাদেরকে একটা বলে দেই যে সুপ্রিম কোর্টে একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, মানে দুই পক্ষের আর্গুমেন্ট প্রেজেন্ট করছে, তার মানে এই না যে এটা এখানে একটা ফাইনাল কিছু হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট হয়তো, যেমন এই যে ঘটনাটা ঘটতেছে যে সুপ্রিম কোর্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পলিসি, ধরেন এটার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট, এতে কি হবে? এতে আসলে তেমন কিছুই হবে না। এতে যেটা হবে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে এনফোর্সমেন্ট পলিসি, সেই পলিসিটা সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করছে এবং এরপরে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেই এনফোর্সমেন্ট পলিসি অনুযায়ী পদক্ষেপ নেবে। যখন পদক্ষেপ নেবে ওইটা হলো নিউজ, তখন হলো এটার ইফেক্টিভিটি আসবে, ওইটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন আসবে। কাজে সুপ্রিম কোর্টে কি বললো না বললো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আসলে আমি তো কেয়ার করি না, বুঝছেন? মানে আপনি শুনে তো হয়তো মনে করবেন যে ও মাই গড, সুপ্রিম কোর্ট তো হাইয়েস্ট অথরিটি। ইয়েস, সুপ্রিম কোর্ট হাইয়েস্ট অথরিটি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হাইয়েস্ট অথরিটি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়াল পদক্ষেপগুলি নেয় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, আরো স্পেসিফিক ভাবে বললে ইউএসসিআইএস। কাজে ইউএসসিআইএস যতক্ষণ না পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে, এখানে আসলে অ্যাটেনশন দেওয়ার তেমন কিছু নাই। বিশেষ করে মানে যারা ইমিগ্রেশনের বেনিফিট নিয়ে আগ্রহী, তাদের এখন এখানে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই। এখানে লয়াররা অ্যাটেনশন দেবে, পলিসি মেকাররা অ্যাটেনশন দেবে, দ্যাটস ফাইন। কিন্তু আপনাদের আসলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, মানে উদ্বিগ্ন হওয়ারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই। মানে এটা নিয়ে অনেক সময় দেখি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন মিডিয়া খুব মানে এক একটা বিষয় নিয়ে খুবই তোলপাড় ফেলে দেয়, কিন্তু আসলে প্রসেসগুলো অনেক স্লো, বুঝছেন? এই জন্য অ্যাকচুয়াল কনক্রিট কিছু আসার আগ পর্যন্ত এত মানে দুঃখ পাওয়ারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই। পরের যে রিপোর্টটা সেটা হলো যে আফটার ডিক্লাইনিং, আচ্ছা, যেটা হচ্ছে যে কোভিড এর কারণে অনেক ন্যাচারালাইজেশন, মানে যারা সিটিজেন হওয়ার জন্য আবেদন করছিল, কোভিড এর কারণে অনেক অ্যাপ্লিকেশন কমে গেছিল, কিন্তু কোভিড মোটামুটি শেষের দিকে, এর জন্য এখন প্রচুর অ্যাপ্লিকেশন বাড়ছে এবং সিটিজেনশিপের সংখ্যা খুব বেড়ে গেছে। আমেরিকায় অনেক পার্মানেন্ট রেসিডেন্ট ছিল যারা সিটিজেন হচ্ছিল না, এখন তারা সিটিজেন হওয়ার জন্য চেষ্টা করছে, হুইচ ইজ এ গুড থিং। সিটিজেন হওয়ার ডেফিনেটলি অনেক পজিটিভ দিক আছে। পরের যে একটা রিপোর্ট সেটা হলো অ্যাসাইলাম রেটস ড্রপ অ্যাজ ইমিগ্রেশন কেসেস আর ফাস্ট ট্র্যাক রিসার্চ ফাইন্ডস। এটার হলো মূল খবরটা হলো যে আপনারা জানেন যে আমেরিকায় প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে আছে অ্যাসাইলামের, যেটা অনেক দেরি হচ্ছিল। তো রিসেন্টলি ইউএসসিআইএস এইটাকে ফাস্ট ট্র্যাক ভাবে সমস্যা সমাধান করছে। তো সমস্যা সমাধান করতে গিয়ে অনেক অ্যাসাইলাম কেস রিজেক্ট হয়ে যাচ্ছে, অনেক অ্যাপ্রুভ হচ্ছে। তো এতে যেটা হচ্ছে যে যেহেতু অনেক রিজেকশন বেড়ে গেছে রিসেন্টলি, কাজে অ্যাসাইলাম কেসের সংখ্যা কিছুটা কমে গেছে। তো এইটাই হলো রিপোর্ট, যে রিসার্চে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম কেসের সংখ্যা কমে গেছে, কারণ ইমিগ্রেশন কোর্ট, বিশেষ করে কোর্ট, এটাকে ফাস্ট ট্র্যাক রেজাল্ট দিয়ে দিচ্ছে। লাস্ট যে রিপোর্টটা আপনি আপনাদের জন্য পড়বো সেটা হলো ইউএস লেবার সেক্রেটারি, মানে এখানে হলো অনেকটা মন্ত্রী বলা যেতে পারে, ইউএস লেবার সেক্রেটারি, উনি বলছেন যে ইমিগ্রেশন সিস্টেম ইজ এ থ্রেট টু আওয়ার ইকোনমি। এটা ইন এ পজিটিভ ওয়ে বলছে। তার মানে হলো যে রিসেন্টলি একটা জব রিপোর্ট আসছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের, যে গত 1 মাসে আমেরিকায় প্রচুর জব ক্রিয়েট হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে জব ক্রিয়েট হয়েছে কিন্তু কোয়ালিটি ওয়ার্কার পাওয়া যাচ্ছে না। কাজেই ডেমোক্র্যাটরা ইন জেনারেল ইমিগ্রেশনের পক্ষে, এবং লেবার সেক্রেটারি ওই কথাই বলছে যে আমাদের আসলে ইমিগ্রেশন সিস্টেমটাকে এমন ভাবে রিফর্ম করা দরকার যাতে কোয়ালিটি ওয়ার্কার আমরা পেতে পারি। এটা ইমিগ্রেশনের জন্য খুবই পজিটিভ, এবং লেবার সেক্রেটারি এটা যেহেতু বলছে, ইটস এ গুড ইনিশিয়েটিভ। আমার ধারণা এটার পজিটিভ রেজাল্ট আমরা পাবো, বাট এগেইন কোনো কিছু কনক্রিট না আনটিল ইউএসসিএস কোনো কিছু ঘোষণা করছে। তো এই ছিল এই সপ্তাহের আমাদের ইমিগ্রেশন রিপোর্ট। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে বেশ বড় এবং হচ্ছে গোছানো একটা ইমিগ্রেশন রিপোর্ট আমরা জানতে পারলাম। স্যার, আমরা আজকের প্রোগ্রাম তাহলে এখানে শেষ করছি, কারণ আমাদের কাছে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। আমরা পরবর্তী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা করব। এই ফাঁকে আপনাদের
ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দেন info@rajulo.com, কিংবা আমাদের সাথে পেইড বা আনপেইড অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করতে পারেন www.rajulo.com এ। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। সবার সাথে পরবর্তী রবিবারে আবার দেখা হবে, বাংলাদেশ সময় রাত 10টা এবং ইউএস টাইম সকাল 11টায়। সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা, শুভরাত্রি। Raju Law is America's largest Bangladeshi American immigration law firm. Family-based, employment-based, asylum, and green card-related services are available at Raju Law. This law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus, and student visas. A new office was opened in Atlanta in September to easily reach the services of Raju Law to everyone living in Georgia. Raju Law is your safe address for any assistance and advice regarding immigration to America.